আজ আমরা এমন একটা বাণিজ্যিক ব্যবস্থা নিয়ে কথা বলবো যা প্রায় ১৪০০ বছরের পুরনো, কিন্তু যার মূলনীতিগুলো আজকের এই জটিল অর্থনৈতিক জগতেও দারুণভাবে প্রাসঙ্গিক। আমরা কথা বলছি সুলম চুক্তি নিয়ে। চলুন দেখি এই প্রাচীন ব্যবস্থার মধ্যে আজকের দিনের জন্য কি লুকিয়ে আছে। খুব সহজ করে বললে সলম হচ্ছে এক ধরনের অগ্রিম কেনাবেচার চুক্তি। মানে ক্রেতা পণ্যের পুরো দামটা আগেই দিয়ে দিচ্ছেন, আর বিক্রেতা কথা দিচ্ছেন যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানের পণ্যটার ডেলিভারি দেবেন। ব্যাপারটা অনেকটা আজকের দিনের ফরওয়ার্ড সেলের মতোই, কিন্তু এর এমন কিছু নিয়ম আছে যা একে একদম আলাদা করে তুলেছে। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক নজরে দেখিনি। প্রথমে আমরা জানব মদিনায় এর প্রচলন ঠিক কেমন ছিল। এরপর দেখব সেই ৩টা সোনালী নিয়ম যা পুরো বিষয়টাকে একটা কাঠামো দিয়েছিল। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, চুক্তি করার সময় কি বিক্রেতার হাতে পণ্য থাকাটা জরুরি ছিল? আর দেখব কিভাবে এই চুক্তিকে সুরক্ষিত রাখা হতো। সবশেষে আমরা বোঝার চেষ্টা করব কেন নিশ্চয়তা এই চুক্তির একেবারে মূল ভিত্তি। আচ্ছা, এই কনসেপ্টটা আসলে এলো কোথা থেকে? এর পেছনের গল্পটা জানতে হলে আমাদের চলে যেতে হবে সেই সময়ে যখন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। তো তিনি মদিনায় এসে একটা জিনিস খেয়াল করলেন, সেখানকার মানুষেরা খেজুরের জন্য ১, ২ এমনকি ৩ বছর আগেও টাকা দিয়ে রাখত। মানে কৃষকদের ফসল তোলার অনেক আগেই তারা টাকা পেয়ে যেত। এটা ছিল তখনকার মদিনার অর্থনীতির একটা খুব সাধারণ চিত্র, যা কৃষকদের জন্য এক ধরনের অগ্রিম অর্থায়নের ব্যবস্থা করে দিত। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? কৃষকরা আগে টাকা পেয়ে যাচ্ছে, ক্রেতারাও পণ্য পাওয়ার নিশ্চয়তা পাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যাও কিন্তু লুকিয়েছিল। একটু ভাবুন তো, যদি পণ্যের মান বা পরিমাণ নিয়ে কোনো কথাই পরিষ্কার না থাকে, তাহলে কি হতে পারে? আর আসল সমস্যাটা ছিল ঠিক এখানেই। কোনো কিছুই পরিষ্কার ছিল না। কি মানের পণ্য দেওয়া হবে, ঠিক কতটা দেওয়া হবে বা কবে দেওয়া হবে, এই ব্যাপারগুলো প্রায়ই ঠিকঠাক থাকত না। আর এর ফল যা হওয়ার তাই হতো, ঝগড়া, অবিশ্বাস আর শেষ পর্যন্ত দুই পক্ষেরই আর্থিক ক্ষতি। আর এই সব সমস্যা আর অস্পষ্টতা দূর করার জন্যই এলো একটা খুবই সহজ, কিন্তু বলতে গেলে যুগান্তকারী একটা সমাধান। এই প্রাচীন প্রথাটাকে একটা সুশৃঙ্খল এবং ন্যায্য চুক্তিতে বদলে দেওয়া হলো। সেই সমাধানটা ছিল মাত্র একটা বাক্যে, আর এই একটা বাক্যই সোলম চুক্তির ভিত্তি তৈরি করে দিল। এটা লেনদেনের মধ্যে থাকা সব ধরনের ধোঁয়াশা দূর করে দিয়েছিল। এখানে পরিষ্কারভাবে ৩টে জিনিসের কথা বলা হয়েছে। মানে ব্যাপারটা খুবই সহজ। ৩টা জিনিস ঠিকঠাক থাকতে হবে। ১. মাপটা নির্দিষ্ট হতে হবে, মানে কি পরিমাণ পণ্য। ২. ওজনটা নির্দিষ্ট হতে হবে, যদি পণ্যটা ওজনে বিক্রি হয়। আর ৩. মেয়াদ বা সময়টা নির্দিষ্ট হতে হবে, মানে ঠিক কবে পণ্যটা ডেলিভারি দেওয়া হবে। এই ৩টা নিয়মই একটা সোলম চুক্তিকে বৈধ আর স্বচ্ছ করে তোলে। আচ্ছা, এখন একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক, যে কৃষক বা বিক্রেতা অগ্রিম টাকাটা নিচ্ছেন, চুক্তি করার সময় তার নিজের কাছে কি সেই পণ্যটা, মানে ধরুন গম বা খেজুর, থাকাটা কি জরুরি ছিল? আর হ্যাঁ, এই যে আমরা সলম চুক্তির কথা বলছি, এটা কিন্তু শুধু খেজুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা দেখতে পাই যে গম, যব, কিসমিস, এমনকি জলপাইয়ের মতো তখনকার দিনের গুরুত্বপূর্ণ সব পণ্যেই এই চুক্তির ব্যাপক ব্যবহার ছিল। তো আবার সে আগের প্রশ্নটাতে ফিরে আসি। যখন সিরিয়ার কৃষকদের সাথে গম বা জবের জন্য সলম চুক্তি করা হতো, ক্রেতারা কি তাদের জিজ্ঞেস করতেন, আচ্ছা, আপনার কাছে কি এই মুহূর্তে ফসলটা মজুদ আছে? ব্যাপারটা এখানেই সবচেয়ে মজার। উত্তরটা ছিল একদম সোজা সাপটা। আমরা এ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করিনি। এর মানে কি? এর মানে হলো চুক্তি করার সময় বিক্রেতার কাছে পণ্যটা মজুদ থাকাটা কোনো শর্তই ছিল না। এর মানে কিন্তু বিশাল। এটা প্রমাণ করে যে সলম শুধু একটা কেনাবেচার চুক্তি ছিল না, এটা ছিল কৃষকদের জন্য এক ধরনের ফাইন্যান্সিং বা অর্থায়নের ব্যবস্থা। এই অগ্রিম টাকা দিয়ে কৃষকরা তাদের চাষাবাদের খরচ মেটাতে পারত, আর ক্রেতারাও নিশ্চিত থাকত যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দামে তারা পণ্যটা পাবে। বলতে গেলে দুই পক্ষের জন্যই এটা একটা লাভজনক পরিস্থিতি তৈরি করত। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? অগ্রিম টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে তো সব সময়ই একটা ঝুঁকি থাকে। যদি বিক্রেতা সময়মতো পণ্যটা দিতে না পারে, তাহলে কি হবে?
এই ঝুঁকি কমানোর জন্য কিন্তু ব্যবস্থা ছিল। চলুন দেখি কিভাবে চুক্তিটাকে আরও নিরাপদ করা হতো। সরাসরি সলাম চুক্তি না হলেও জামানতের ধারণাটা যে ছিল তার একটা অসাধারণ উদাহরণ আমরা পাই এই ঘটনা থেকে। এটা দেখায় যে লেনদেনে আস্থা বাড়ানোর জন্য এবং দুই পক্ষকেই সুরক্ষিত রাখতে বন্ধক বা জামানত রাখার প্রথাটাও অনুমোদিত ছিল। নিজের বর্ম বন্ধক রাখার এই ঘটনাটা পারস্পরিক বিশ্বাস আর চুক্তির প্রতি সম্মান দেখানোর একটা শক্তিশালী প্রতীক। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা কথা বলবো সলাম চুক্তির একদম মূল নীতিটা নিয়ে, আর সেটা হলো নিশ্চয়তা। ইসলামী বাণিজ্যিক আইনে কেন অনুমান বা ভাগ্যের ওপর ভিত্তি করে করার লেনদেনকে এতটা নিরুৎসাহিত করা হয়েছে? এই স্লাইডটা দেখুন, বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে আছে সালাম চুক্তি, যেখানে সবকিছু পণ্য, পরিমাণ, সময়ে নির্দিষ্ট এবং নিশ্চিত। আর ডান দিকে আছে এমন একটা লেনদেন যা পুরোপুরি অনিশ্চিত, যেমন একটা গর্ভবতী উটের পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটারও ভবিষ্যতে যে বাচ্চা হবে তার কেনাবেচা করা। এই ধরনের চরম অনিশ্চিত আর ভাগ্যনির্ভর লেনদেন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ঠিক একই কারণে আরও একটা ইন্টারেস্টিং নিয়ম ছিল, গাছে থাকা কাঁচা ফল বিক্রি করাও নিষেধ ছিল। কেন? কারণ ফল পাকার আগে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে শেষ পর্যন্ত মোট কতটুকু ফল পাওয়া যাবে বা সেগুলোর মান কেমন হবে। এই অনিশ্চয়তার কারণেই এমন নিয়ম করা হয়েছিল, যাতে কোনো পক্ষই পরে ক্ষতির শিকার না হয়। তাহলে মূল কথাটা কি? মূল কথাটা হলো যে কোনো লেনদেন থেকে গাড়ার বা বড় ধরনের অনিশ্চয়তাকে বাদ দেওয়া। যখন একটা চুক্তির সব শর্ত একদম পরিষ্কার থাকে, তখন ধোঁকা খাওয়ার বা ঝগড়া বিবাদে জড়ানোর সম্ভাবনা অনেক কমে যায়, আর এভাবেই দুই পক্ষের স্বার্থরক্ষা হয়। সবকিছু শোনার পর এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, আজকের দিনে যেখানে ফিউচার্স, অপশনসের মতো কত সব জটিল আর্থিক ব্যবস্থা রয়েছে, সেখানে স্বচ্ছতা আর ন্যায্যতার এই ১৪০০ বছরের পুরনো নীতিগুলো কি আমাদের কোনো পথ দেখাতে পারে? এই প্রাচীন জ্ঞান কি আজকের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও স্থিতিশীল আর মানবিক করে তুলতে পারে? ভাবনার বিষয়, তাই না?